আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রশান্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2019-এর যে গণিত প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকেই সবার শেষ প্রশ্ন 15 নম্বর দাগে যে তিনখানা রাশিবিজ্ঞানের প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই তিনটে প্রশ্নের সমাধান আলোচনা করব। এটা হচ্ছে 15 নম্বর ভিডিও। এর আগে 1 থেকে 14 নম্বর যে ভিডিও আছে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি ওখানে প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা প্রশ্নের যে সমাধানে বিস্তারিতভাবে আলোচনা করেছি, খুব সহজভাবে, খুব সহজ সরলভাবে তোমাদের বুঝিয়েছি। আমি আশা করছি তোমরা যদি ভিডিওটা খুব যত্ন সহকারে, একটু ধৈর্য সহকারে এবং সময় দিয়ে যদি দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের কাছে দেখবে অঙ্কটা সহজ লাগবে, মানে খুবই সহজ লাগবে, কঠিন লাগার কোনো ব্যাপারই নেই। তোমরা অনেক কিছু জেনেও নিতে পারবে, ঠিক আছে? তাই রিকোয়েস্ট থাকলো, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আমরা শুরু করি। 15 নম্বর দাগে তোমরা যেমনটা জানো, তোমাদের পরীক্ষায় তিনখানা প্রশ্ন দেওয়া থাকে, যার মধ্যে তোমাদের যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রতিটা সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া থাকে। এছাড়াও কিছু শর্ট প্রশ্ন আছে, মোটামুটি 12 নম্বর মতো, যে 12 নম্বর মতো এই শুধুমাত্র রাশিবিজ্ঞান থেকেই আসে। তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, সূত্রগুলো যদি খুব ভালো করে মুখস্থ করো, তাহলে দেখবে এখান থেকে 12 নম্বর তোলাটা খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ কাজ। এটা খুবই স্কোরিং টপিক, তাই একটু প্র্যাকটিসের দরকার আছে তোমাদের। আচ্ছা, তাহলে শুরু করি আমরা প্রথম অঙ্কটা। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি, বলছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54, তবে কে এর মান কত? তার মানে এই তথ্যটা যৌগিক গড় এখানে দিয়ে দিয়েছে 54, এখান থেকে আমাদের কে এর মান বার করতে হবে। যখন কোনো তথ্য আমাদের এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তার মানে কিছু অজানা তথ্য বার করতে হবে। যেহেতু যৌগিক গড় আমাদের সাধারণত বার করতে হয়, কিন্তু এখানে দিয়ে দিয়েছে যৌগিক গড়, তার মানে কিছু সেখানে অজানা তথ্য আছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেটা কি, তাহলে এই পরিসংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমত সূত্র ফেলে আমরা এই তথ্যটা থেকে, এই তথ্যটাকে ব্যবহার করে সূত্রের মাধ্যমে আমরা যৌগিক গড় বার করব এবং সেই যৌগিক গড়টা 54-এর সাথে সমান করে দিয়ে একটা সমীকরণ গঠন করব এবং সেই সমীকরণটাকে সমাধান করলে আমরা কে এর মানটা পেয়ে যাব। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলবো, এখানে তো যদি কোনো পদ্ধতি উল্লেখ করা নেই, তাহলে আমরা কোন পদ্ধতি করব? যে ক্ষেত্রে, মনে রাখবে, যে ক্ষেত্রে আমাদের কোনো অজানা তথ্য বার করতে হয়, সেক্ষেত্রে আমরা যদি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডে যদি অঙ্কটাকে করি, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। অন্য পদ্ধতিতেও তোমরা করতে পারো, বাট আমি এখানে ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটাকে করব। তাহলে সবার প্রথমে আমি এখানে লিখে নিই শ্রেণীর সীমানা, তারপর আমরা লিখব মধ্যমান, যেটাকে আমরা এক্স আই দিয়ে সূচিত করি। তারপর লিখব পরিসংখ্যা, যেটাকে আমরা এফ আই দিয়ে সূচিত করি। অ্যান্ড ফাইনালি এফ আই এক্স আই, অর্থাৎ পরিসংখ্যা এবং মধ্যমানের গুণফল। আচ্ছা, এবার এগুলো আমরা লিখে নিই। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। তোমরা এরকম দাগ কেটেও নিতে পারো, না কাটলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমরা মোট বার করব। মোট হচ্ছে আমরা এফ আই এর বার করব। এটা হচ্ছে সিগমা বা যোগের চিহ্ন, ঠিক আছে? সাম বা চিহ্নটা হচ্ছে সিগমা, আমরা সিগমা বলে থাকি। তো এফ আই এর যোগফল, আর এখানে এফ আই এক্স আই এর যোগফলটা আমরা এখানে লিখব। এইটা হচ্ছে ক্যাপিটাল লেটারের সিগমা, আর এটা হচ্ছে স্মল লেটারের সিগমা। তো আমরা এখানে ক্যাপিটাল লেটারের সিগমা সিম্বলটা ইউজ করব। এইটার অর্থ হচ্ছে যোগ, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে আমরা সমষ্টি বা যোগকে বুঝিয়ে থাকি। আচ্ছা, এবার এখানে মধ্যমান তো আমরা জানি বার করতে হবে। এবার দেখো, এখানে যে যে পরিসংখ্যা দিয়েছে সেগুলো লিখে নিই। 7, 11, কে 9, 13। আচ্ছা, মধ্যমান বার করার কি সূত্র আছে? মধ্যমান বার করার সূত্র হচ্ছে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা ডিভাইডেড বাই 2, অর্থাৎ উচ্চ সীমানা এবং নিম্ন সীমানার গড়। যদি আমি এই শ্রেণীটার মধ্যমান বার করি, তাহলে এখানে উচ্চ সীমানা হচ্ছে 20, নিম্ন সীমানা হচ্ছে 0, তাহলে দুটোকে যোগ করো, 20 প্লাস 0 20 হয়, 20 প্লাস 0 20 হয়, আর তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হলো? 20/2 অর্থাৎ 10।
ঠিক আছে, তাহলে প্রথম মধ্যমানটা হয়ে গেল 10। আমরা দেখেও বুঝতে পারি 0 থেকে 20-র মধ্যে মাঝখানে কী আছে, 10 আছে। এবার এখানে পার্থক্যটা দেখো কত আছে, পার্থক্যটা আছে 20, তাই না? এবার 20-20-র সাথে 20-20 করে যোগ করে করে যাবো আমরা, 10-এর সাথে 20 যোগ করলে হবে 30। এটা কিন্তু শর্টকাট পদ্ধতি, তোমরা আবার ওই একই নিয়মে করতে পারো। উচ্চ সীমানা নিম্ন সীমানা যোগ করো, 40 + 20 60, 60-এর অর্ধেক 30। বা আমরা যে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা শ্রেণীতে 20-20 করে পার্থক্য আছে, তাহলে প্রথম মধ্যমানটা বার করার পর 20 যোগ করে দেবে। 10-এর সাথে 20 যোগ করো 30, 30-এর সাথে 20 যোগ করো 50, 50-এর সাথে 20 যোগ করো 70, আর 70-এর সাথে 20 যোগ করলে 90। ঠিক আছে, আচ্ছা এবার আমরা গুণটা করব, গুণটা খুব যত্ন সহকারে করবে। 7 × 10 70, 30 × 11 তাহলে 3 11 33 হয়, তাহলে 330। 50 × k, দেখো 50 × k তো আমি গুণ করতে পারবো না, আমরা এইভাবে রেখে দেবো, 50k লিখতে হবে এরকম। 7 নং 63, 630, 9 13 117, তাই তো 117, আর একটা 0 লিখতে হবে। এবার আমরা এখানে যোগটা করবো। আচ্ছা এইটাকে বাদ দিয়ে কিন্তু আমরা যোগটাকে করব, ঠিক আছে? আগে এই সংখ্যাগুলোকে যোগ করে দিই। 330 + 70 কত হয়ে গেল, 400, 400 আর 600 1000, 1000 আর 100 2000, 2100 2200, 2200 প্লাস এই 50k, এটাকে লিখতে হবে, যেটা যোগটা করতে পারবো না তাই এইভাবে আমাদের লিখে দিতে হবে। এবার এখানে যোগ করব। আচ্ছা 11 আর 9 20, 20 আর 10 30, 30 আর 7 আর 10 40, 40 + k। এবার আমরা যেমনটা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কীরকম হয়, x বার অর্থাৎ গড়ের চিহ্ন এটা আমরা, তাহলে তার সূত্র হচ্ছে fi xi সিগমা ডিভাইডেড বাই fi। এবার দেখো আমরা এইটা দেখতে পাচ্ছি যে গড়, সেই গড়টাই কিন্তু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 54। আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিই, দেখো গড় যৌগিক গড় দিয়ে দিয়েছে 54, তাহলে আমি এখানে লিখতেই পারি যে এইটার মান কার সমান, 54 সমান। এবার এখানে আমরা এই মানটা বসিয়ে দেবো, এইখানে এই মানটা বসিয়ে দেবো। এবার সমাধানটা করব। 2200 প্লাস 50k ডিভাইডেড বাই 40 + k ইকুয়ালস টু 54। আচ্ছা এবার আমরা কোনাগুনি গুণ করবো, নিচে আছে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে এটাকে গুণ করবো আর 54-এর সাথে এটাকে গুণ করবো। আমরা এই গুণটাকে আগে করবো, কারণ এখানে 54-এর সাথে কে গুণ করলে 54k হয়, আর এখানে 50k হয়, যেটা বড় সেটাকে আগে আমরা গুণ করছি। তাহলে 54k প্লাস 4 4 16 হাতে 1, মানে 54কে 40 দিয়ে গুণ করবো, ঠিক আছে? 4 4 16 হাতে 1, 4 5 20 কে 21, তাহলে 2160 ইকুয়ালস টু 1 দিয়ে এটাকে গুণ করলে এই সংখ্যাটাই হবে 50k প্লাস 2200। এবার যেহেতু k এর মান বার করছি তাই আমরা k এর রাশিটাকে এক ধারে রাখবো। 50k এটাকে পুরো সংখ্যাটাকে পাশে নিয়ে চলে আসছি, তাহলে এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে 2200 থাকবে, আর এই সংখ্যাটাকে পুরোটা পাশে নিয়ে যাচ্ছি, তাহলে -2160। এবার 54k থেকে 50 মাইনাস করলে 4টে k থাকবে, আর এখানে 2200 থেকে 2160 বাদ দিলে 40 থাকবে, 4 আর 40 কেটে গেলে 10 হবে, অর্থাৎ k এর মানটা হয়ে গেল 10। এটাই হচ্ছে প্রথম প্রশ্নটার আনসার। খুব সহজ একটি প্রশ্ন ছিল। পরের প্রশ্ন বলছে নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করি। আমাদের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে, যেখানে আমাদের এই তথ্যটা যেটা দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার একটা বিভাজন ছক দিয়েছে। এটাকে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজক ছক থেকে আমাদের কি করতে হবে, মানে এই ছকটা থেকে আমাদের সাধারণত এই রকম ছকে রূপান্তর করতে হবে, ঠিক আছে? যেখানে শ্রেণীসীমানা থাকবে, এখানে কিন্তু শ্রেণীসীমানা দেওয়া নেই। তাহলে সবার প্রথমে আমরা সেই ছকটা তৈরি করব, তারপর আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করব। আচ্ছা তাহলে 2 নম্বর, তাহলে সবার প্রথমে আমরা লিখব শ্রেণীসীমানা, আরেক দিকে আমাদের লিখতে হবে পরিসংখ্যা।
আমাদের সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে এই দুটো তথ্যই কিন্তু আমাদের লাগে, ঠিক আছে, আর কিছু লাগে না। তাহলে আমরা এখন এটাকে সাজাই 10-এর কম 20-র কম, তার মানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে পার্থক্য কিন্তু 10 করে হচ্ছে। তাই প্রথম যে শ্রেণীসীমাটা বানাবো সেটা হচ্ছে 0 থেকে শুরু করব, কেন 10-এর কম বলেছে। 10-এর কম মানে কত দূর যাব, 0 অবধি যাব, মানে 10 কমিয়ে দেবো, 0 থেকে 10, তারপর 10 থেকে 20, এইভাবে আমরা কত অবধি যাব, 80-এর কম, তার মানে 80 পর্যন্ত যাব। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। এবার পরিসংখ্যাগুলো বার করা খুব সহজ। দেখো 10-এর কমের অর্থ হচ্ছে 0 থেকে 10, তার মধ্যে পরিসংখ্যা কত আছে, 4। এই যে পরিসংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এগুলো হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে আছে, তাই না? তো এই যে পরিসংখ্যাগুলো এইরকমভাবে যদি তথ্য দেওয়া থাকে 10-এর কম, 20-র কম, 30-এর কম, এখানে যে পরিসংখ্যাগুলো দেওয়া থাকবে এটা সবসময় ক্রমযৌগিক পরিসংখ্যা হবে, অর্থাৎ একটা পরিসংখ্যার সাথে আরেকটা পরিসংখ্যা আগের পরিসংখ্যাটা যোগ করে এগুলোকে পাওয়া গেছে। তার মানে 16-র মধ্যে ঠিক আগের পরিসংখ্যাটা যোগ করে এটা দেওয়া আছে, তাহলে এটা 4 আছে, এটা 16 আছে, তার মানে এর মধ্যে যেহেতু এই 4টা যোগ করে দেওয়া আছে, তাহলে 16 থেকে 4 আমাকে বাদ দিলে তখন আমি পেয়ে যাব 10 থেকে 20-র মধ্যে পরিসংখ্যাটা। তাহলে কত হবে, 16 - 4, তাহলে হয়ে গেল 12। একইভাবে 40 যেটা দেখতে পাচ্ছি 30-এর কম, 30-এর কম বলতে 20 থেকে 30-এর মধ্যে পরিসংখ্যাটা বার করতে গেলে 40 থেকে আমরা 16 বাদ দেবো, ঠিক আছে, কারণ 40-এর মধ্যে 16 যোগ করে দেওয়া আছে। তাহলে 40 - 16 ইকুয়ালস টু তাহলে কত হবে, এখানে 4 হলো মানে 24। আচ্ছা, তারপরে 76 আছে, তারপরে 96 আছে, এইটি করে আমরা মাইনাস করে দেবো, হ্যাঁ, তারপর 112 আছে, তারপর 120 আছে, তারপর 125 আছে। এবার আমরা মাইনাস করে দিই, 76 থেকে কি বাদ যাবে, 40 বাদ যাবে, 96 থেকে কি বাদ যাবে, 76 বাদ যাবে, 112 থেকে কি বাদ যাবে, 96 বাদ যাবে, 120 থেকে কি বাদ যাবে, 112 বাদ যাবে, 125 থেকে কি বাদ যাবে, 120 বাদ যাবে। খুব সহজ। 40 থেকে 76 থেকে 40 বাদ দিলে 36, 96 থেকে 76 বাদ দিলে 20, 112 থেকে 96 বাদ দিলে 12 আর 4 16, 120 থেকে 112 বাদ দিলে 8, 125 থেকে 20 বাদ দিলে 120 বাদ দিলে 5। আচ্ছা, এইবার এইটাকে আমরা একটু রাফে যোগ করে দেখে নেব যে আমাদের 125 আসছে কিনা। শেষ পর্যন্ত আমরা দেখেছি এখানে পরিসংখ্যার যেটা যোগফল 125 আছে। আচ্ছা, 4 আর 12, 4 12 16, 16 আর এখানে হচ্ছে 20, তার মানে 36, 36 আর 4 40, 40 আর 30 70, 70 76, 76 20 96, 96 আর 10 106, 106 112, 112 120 125, হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের ঠিক আছে এটা। আচ্ছা, এরপর আমাদের করতে হবে কি, আমাদের এখানে দেখতে হবে, যেহেতু আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করছি, এখানে আমাদের দেখতে হবে কোন শ্রেণীসীমানার পরিসংখ্যাটা সব থেকে বেশি। তো আমরা সব থেকে বেশি পরিসংখ্যা দেখতে পাচ্ছি 36, তাই তো? তো এই যে 36টা, এইটাকে আমরা নামকরণ করে দেব F1, এটা সবসময় আগে করবে। আর ঠিক তার আগের পরিসংখ্যাটাকে আমরা নাম দেবো F0, আর F1-এর পরের পরিসংখ্যাটাকে আমরা নাম দেবো F2। এবার F1 যেটা, অর্থাৎ সবথেকে বেশি পরিসংখ্যা যেটা, তার যে শ্রেণীটা সেইটাকে আমরা বলবো সংখ্যাগুরু শ্রেণী। এর মধ্যেই আছে উত্তর, অর্থাৎ উত্তর যেটা আমাদের বেরোবে 30 থেকে 40-এর মধ্যে কোনো একটা সংখ্যা আমাদের এখানে বেরোবে, ঠিক আছে, সেটা পয়েন্টেও আসতে পারে। তাহলে এটা আমাদের সংখ্যাগুরু শ্রেণী। তাহলে লিখব, যেহেতু সর্বোচ্চ পরিসংখ্যা 36, অতএব সংখ্যাগুরু শ্রেণী হবে 30 থেকে 40। এবার সংখ্যাগুরু শ্রেণীর যদি আমরা যেহেতু পেয়ে গেছি, তাহলে এই মানটা আমাদের হবে নিম্ন সীমানা, 30টা হবে নিম্ন সীমানা। অতএব L ইকুয়ালস টু 30, ঠিক আছে। আর এখানে মোট পরিসংখ্যাটা কত, এখানে মোট পরিসংখ্যাটা হচ্ছে
125। ওকে, আচ্ছা এবার প্রত্যেকটা শ্রেণীর যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা মধ্যমা শ্রেণীর যে পার্থক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 30 থেকে 40 অর্থাৎ 10, সেটাও লিখতে হবে এইচ অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 40 থেকে 30 কত হলো 10 হলো। আমাদের কিন্তু সূত্রটা ভেবে নিতে হবে। সূত্রটা কি আমি একটু লিখে দিই এখানে, ঠিক আছে, যেটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে সেটা হলো এরকম, সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু মান সমান সমান এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। তাহলে এই মানগুলো আমরা এখানে আগে লিখে নেব, তারপর মানগুলো এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করব। আচ্ছা এল লেখা হয়ে গেছে, এইচ লেখা হয়ে গেছে, f1 f0 আমরা এখানে দেখিয়ে দিয়েছি, আর একবার লিখে নেব। f1 হচ্ছে 36, f0 হচ্ছে 24 আর f2 হচ্ছে 20। ঠিক আছে, এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই। দেখো খুব সহজ অঙ্ক। এল এর মানটা বসিয়ে দাও 30 প্লাস f1 এর মান 36, f0 এর মান 24 ডিভাইডেড বাই 2 ইন্টু 36 মাইনাস f0 24 মাইনাস f2 20 ইন্টু 10। ওকে, এরপর থার্টি প্লাস 36 থেকে 24 যদি আমরা মাইনাস করি কত পাবো, 6 6 12, তাহলে 12 হচ্ছে আর ইন্টু 10 থাকছে উপরে ডিভাইডেড বাই 36 দুগুণে 72 মাইনাস 24 মাইনাস 20, 30 প্লাস 12 ইন্টু 10, এখন এটা গুণ করছি না। আচ্ছা 72 থেকে 24 বাদ দেবো, তাহলে 8, 1 থেকে 3 4 48, 48 থেকে 20 বাদ দেবো, 8 2 28। এবার এখানে আমরা কাটাকুটি করব, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 7 28, আর কাটাকুটি হবে না। 30 প্লাস 30/7, এটাকে আমরা ভাগটা করে নেব, ঠিক আছে, 4 7 28, 2 পয়েন্ট দিয়ে 0, 7 দুগুণে 14, 6 0, 7 নং 63, 7 8 56। এটা আমরা কিন্তু পয়েন্টের পর 3 ঘর পর্যন্ত রাখবো। হ্যাঁ, আমরা উত্তরটা পয়েন্টের পর 2 ঘর অবধি রাখবো, কিন্তু আমরা যখন ভাগটা করব পয়েন্টের পর 3 ঘর রাখবো। এতে কি আছে, আসন্ন মানটা আমাদের বার করতে হবে। 3 ঘর রাখলে 3 নম্বর ঘরটা আমাদের আসন্ন মানকে সূচিত, মানে কত হচ্ছে আসন্ন মান সেটাকে সূচিত করবে, এই জন্য 3 নম্বর ঘর পর্যন্ত রাখবো। 7 8 56, 4 0, 5 7 35। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর ঘরটা যেহেতু 5 আছে, 5-এর বেশিও থাকতে পারে, 5 বা 5-এর বেশি থাকলে আগের ঘরটা 1 একক বেড়ে যাবে, যেন 28 আছে এটা 29 হয়ে যাবে। যদি এটা 5-এর কম হতো তাহলে কিন্তু এটা 28ই থাকতো। তাহলে আমরা উত্তরটা কি পেলাম, 30 প্লাস 4.29, এটা প্রায়। হ্যাঁ, এবার যোগটা করি, তাহলে হয়ে গেল 34.29 প্রায়। এটাই হলো সংখ্যাগুরু মান। খুব সহজ অঙ্ক, অত্যন্ত সহজ অঙ্ক। এবার আমরা শেষ অঙ্কটা করব। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো বলছে নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুটো পদ্ধতিতে অঙ্কটা করতে হবে এবং আমাদের নম্বরের গড়টা বার করতে হবে। কতজন ছাত্র আছে, মোট 52 জন আছে। এবার দেখো এটা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, তোমরা অনেকে এখানে ভুল করে আসবে, তাই আমার রিকোয়েস্ট তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। দেখো আমি উপরের অঙ্কের সাথে একটু তুলনা করে দেখাচ্ছি। আমরা এখানে যে গড়টা এখানে যে গড়টা দিয়েছে না 54, এই 54টা হয় এই যে শ্রেণীগুলো দেখতে পাচ্ছ, এই শ্রেণীগুলোর এই যে শ্রেণীর যে তথ্য 0 থেকে 100 পর্যন্ত আছে, এই 0 থেকে 100-এর গড় হচ্ছে এখানে 54, যেখানে পরিসংখ্যাগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ উপরের মানগুলোর থেকেই আমার গড়টা বেরোচ্ছে, কিন্তু এখানে উপরের মানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংখ্যা দিয়েছে। তাহলে আমরা যদি এইটাকে x ধরে যদি অঙ্কটাকে করি, তাহলে গড় কিন্তু মানে এইটাকে যদি আমরা x ধরে যদি করি, তাহলে সেক্ষেত্রে এইগুলো পরিসংখ্যা হয়ে যাচ্ছে। আর এটা যদি পরিসংখ্যা হয় আর এটা যদি x হয়, তাহলে এই সংখ্যাগুলোর গড় আমার বেরোবে। আর এই সংখ্যাগুলোর গড় মানে ছাত্র সংখ্যার গড় বেরোবে। তাহলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে, কিন্তু আমাদের নম্বরের গড় চেয়েছে। তো যে তথ্যের গড় চাই সেটাকে সবসময় আমরা উপরে রাখি বা প্রথমে রাখি। তো
তো এখানে নম্বরটা এই পরিসংখ্যান বিভাজন তালিকায় নম্বরটা দেখতে পাচ্ছি নিচে আছে, ছাত্র সংখ্যাটা উপরে আছে, এটাকে আমাদের কিন্তু ঘুরিয়ে নিতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা যদি বুঝতে না পারো তোমরা কিন্তু ভিডিওটা দুবার করে দেখতে পারো, ঠিক আছে? দুবার তিনবার করে রিভাইন্ড করে দেখে নেবে, দেখবে বুঝতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করতে পারো। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা কি করব, এই যে এই তথ্যটা নম্বর দিয়েছে এইটাকে কিন্তু আমরা XI ধরে নেব, হ্যাঁ, আর ছাত্র সংখ্যাটাকে আমরা FI ধরে নেব। এটা কিন্তু যদি না করে থাকো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আর যেহেতু দুটো পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে হবে, তাই আমি সবার প্রথমে তোমাদের এখানে সূত্র দুটো লিখে দিচ্ছি, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। যেহেতু দুটো পদ্ধতিতেই করতে হবে তাই একটা ছকের মধ্যেই আমি সমস্ত চিহ্নগুলো লিখব। আমি দুটো আলাদা আলাদা পদ্ধতিতে অঙ্কগুলো করব ঠিকই, সূত্রটা প্রয়োগ করব, কিন্তু আলাদা আলাদা ছক তৈরি করব না, একটা ছকে সমস্ত তথ্য থাকবে। আচ্ছা, প্রত্যক্ষ পদ্ধতিতে যে সূত্রটা আমরা প্রথমেই যে অঙ্কটা করেছি সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে ছিল। তাহলে এক্স বার, সেটা সূত্র হচ্ছে সিগমা FI XI ডিভাইডেড বাই সিগমা FI। আর কল্পিত গড় পদ্ধতিতে সূত্রটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, সেখানে সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু A প্লাস সিগমা FI DI বাই সিগমা FI। তো এই চিহ্নগুলো কিন্তু আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাতে দেখাবো। তাহলে সবার প্রথমে আমরা লিখব ছাত্র সংখ্যা, এটা 3 নম্বর অঙ্ক। যেটাকে আমরা এটাকে আগে লিখব না, আমি যেটা যেমনটা তোমাদের বললাম নম্বরটাকে আগে লিখব, যেটা হলো XI। তারপর আমরা লিখব ছাত্র সংখ্যা, যেটা হলো FI। তারপর লিখব আমরা FI XI। তারপর আমরা লিখব DI। DI এর সূত্র হচ্ছে XI মাইনাস A, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে কাল্পনিক গড়, মানে আমরা একটা গড় আগে থেকে কল্পনা করে নেব। আর তারপর আমরা লিখব FI DI। তাহলে সব চিহ্নগুলোই আছে, FI XI আছে, FI DI আছে। আচ্ছা, FI মানে FI এর মানে পরিসংখ্যার যোগফল, তাহলে এটা আমাদের নিচে বার করতে হবে, ঠিক আছে? আমরা নিচে বার করবো ওটা। এবার যে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আমরা একটু লিখে নিই। তাহলে নম্বর দিয়েছে 30, তারপর 33, তারপর 35, 40, 43, 45 আর তারপর 48। এই অঙ্কটাকে কিন্তু তোমাদের 3 নম্বর পদ্ধতি অর্থাৎ ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এই অঙ্কটা কিন্তু তোমরা করতে পারবে না, ঠিক আছে? যদি কেউ করতে চাও কিন্তু হবে না, তার কারণ এখানে কিন্তু পার্থক্যটা কিন্তু সমান নেই। 30 থেকে 33 3 আছে পার্থক্য, এখানে আবার আছে 2 পার্থক্য, এখানে আবার 5 পার্থক্য। যদি পার্থক্য অসমান হয় তাহলে কিন্তু তোমরা কল্পিত গড় পদ্ধতিতে অঙ্কটা করতে পারবে, প্রত্যক্ষ পদ্ধতিতে করতে পারবে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবে না। কেন পারবে না? কারণ পার্থক্যটা আলাদা। আচ্ছা, ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে কত? 4 7 10 15। লাইনটা টেনে নিই। 4 7 10 15 8 5 3। আচ্ছা, এবার আমাদের গুণ করতে হবে। 4 3 12, 120, 7 ইন্টু 33, তাহলে 3 7 21, হাতে 2, 3 7 21 আর 2 23। আচ্ছা, 35 ইন্টু 10 350, 40 ইন্টু 15 4 15 60 হয় 600, 43 ইন্টু 8 3 8 24 আর 4 8 32, 320 আর 24, তাহলে 300 3 8 24 44, 3 8 24 হাতে 2 4 32 33 34, 5 5 25 হাতে 2 4 5 20 22, 3 8 24 হাতে 2 3 4 12 13 14। ঠিক আছে? তোমাদের যদি উত্তর না মেলে অঙ্ক করার পর তখন কিন্তু এটাকে আরেকবার করে নেবে গুণটা, আর তারপর তার যোগটাকে ঠিক করে করবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমাদের যোগ করতে হবে, আমাদের দেখতে হবে এখানে কত আসছে, এখানে FI যোগ করতে হবে, এটা দেখতে হবে কত আসছে। এবার DI। আচ্ছা, DI বার করতে গেলে আমাকে কি করতে হবে?
এক্সআই অর্থাৎ এই তথ্য থেকে আমাদের একটা গড় যেটা আমরা কল্পনা করব সেটাকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এই যে যে কাল্পনিক গড়টাই সেটা কিন্তু আমরা এই তথ্য থেকেই নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমরা এইটাকে ধরে নিচ্ছি এ, এটাকে এ ধরে নিচ্ছি। তোমরা অন্য কোনো মানও ধরতে পারো, 40-এর কাছাকাছি কোনো মান ধরতে পারো, 35-এর কাছাকাছি মান ধরে নিতে পারো, যেটা মোটামুটি মাঝামাঝি আছে, ঠিক আছে? এরকম করে মান একটা ধরে নিতে পারো। আচ্ছা, তাহলে প্রথম মানটা কী হবে? এক্সআই মাইনাস এ, অর্থাৎ 30 থেকে 40 বাদ দেবো। 30 থেকে 40 বাদ দিলে -10 হবে। এর সোজাসুজি এই মানটা 0 হবে, আর এর উপরের মানগুলো সব ঋণাত্মক হবে আর নিচের মানগুলো ধনাত্মক হবে। এগুলো ঋণাত্মক হবে, এটা 0 হবে, আর এইগুলো ধনাত্মক হবে। খুব সহজ। আচ্ছা, এবার 33 থেকে 40 বাদ দেবো, তাহলে কত হলো? -7। 35 থেকে 40 বাদ দেবো, তাহলে -5। 43 থেকে 40 বাদ দেবো 3। 45 থেকে 40 বাদ দেবো 5। 48 থেকে 40 বাদ দেবো 8। এবার ডিআই এর সাথে এফআই গুণ করবো, হ্যাঁ? তাহলে এফআই ডিআই বেরোবে। তাহলে এখানে ঋণাত্মক তো আগে থেকেই বসিয়ে দিয়েছি, 4 10 40, 7 7 49, 5 10 50, 3 8 24। এখানে তোমরা দেখে নিতে পারো 15 × 0 0 হয়, হ্যাঁ? 5 5 25 আর 3 8 24। আচ্ছা, যেগুলো যোগে আছে এগুলোকে আলাদা করে যোগ করে নিই। 24 ধরে নাও 3 25 75, 75 থেকে 2 বাদ দিয়ে দাও, কারণ এখানে 25 নেই, এটা 25 নেই, আমরা 25 ধরে নিচ্ছি। 3 25 75, 75 থেকে 2 বাদ দিলে 73, এটা 73 হলো। এই তিনটাকে যোগ করো, 50 50 ধরে নাও, 100 140, কিন্তু এটা 50 ছিল না, তাহলে 140 থেকে 139, তাহলে -139। এবার এই দুটোকে আমরা যদি দেখি তাহলে এখানে বড় সংখ্যা এটা বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ হবে। 73 থেকে এটা বাদ দিয়ে দাও, 3 আর এদিকে 6, 7 3 3 6, 66, ঠিক আছে? একবার চেক করে নিও আরেকবার। এবার আমাদের এইটাকে বার করতে হবে, যোগফল এফআই ডিআই, সেটা বেরিয়ে গেছে -66। এটাকে যোগ করব, 4 5 9 9 আর এদিকে 4 13, 13 1 14, 14 14 4 হাতে 1, 4 1 5, 5 2 7, 7 আর 4 11, 11 11 আর 5 16, 16 আর 3 19, 19 আর 2 21, হাতে থাকছে 2, 2 আর 1 3, 3 2 5, 5 8, 8 আর এদিকে 6 14, 14 আর 3 17, 17 আর 2 19, 19 আর 1 20। আমরা যে পদ্ধতিতেই গড় বার করি না কেন উত্তর কিন্তু একই আসবে। আচ্ছা, এফআই 52 হবে, কেন বলে দিয়েছে 52 জন ছাত্রের, এখানে প্রথমেই উল্লেখ করা আছে 52 জন ছাত্র, আমরা যোগ করে 52 পাবে। আচ্ছা, তাহলে এবার কল্পিত, সবার প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে করব। প্রত্যক্ষ পদ্ধতি, গড় ইকুয়ালস টু, সূত্র লিখব এফআই এক্সআই এর যোগফল ডিভাইডেড বাই এফআই। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2014 ডিভাইডেড বাই 52। তোমরা এটা কাটাকুটি করতে পারো, 2 দিয়ে, 2 দুগুণে 4 1, 6 দুগুণে 12, 2 দিয়ে 1 0 0 7। আচ্ছা, এবার আমরা ভাগটা করি, 13 দিয়ে একবার দেখে নিতে পারো 13 দিয়ে কাটছে নাকি। 7 13 91, 91 আর এদিকে হচ্ছে 9 7, না যাবে না। তাহলে 26 3 3 6 18 আর 1 3 6 কে 7 78, 2 2 7টাকে নিচে নামাও, 227। এবার 26 দিয়ে, আচ্ছা 3 3 এদিকে 6, 7 দিয়ে দেখি, 6 7 42 2 হাতে 4, 7 14 18, ঠিক আছে? আচ্ছা, 8 দিয়ে দেখি, 6 8 48 8 হাতে 4, 8 16 20, তাহলে 8 দিয়ে 208। তাহলে এখানে হয়ে গেল 9 হাতে 1 1, দশমিক দিয়ে 0 নেব, 3 ঘর রাখতে হবে, হ্যাঁ, দশমিকের পর। আচ্ছা, এখানে আবার 26 দিয়ে আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে 182 হয়েছে, তাহলে 7 দিয়ে 182, এখানে হয়ে গেল 8 0, 78 এসেছিল 3 দিয়ে, তাহলে 3 দিয়ে 78, 2 0 কম পড়ছে, তাহলে একটা, তাহলে 0 দিয়ে 0 0 20, 0 দিয়ে, তাহলে আমরা 0 দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে হলো 38.730, যেহেতু 3 নম্বর ঘরটা 0, 5-এর কম আছে, ঠিক আছে? তাহলে এটা 73 থাকবে। তাহলে কি পেলাম? এক্স বারটা হচ্ছে
38.73, এটা হলো আনসার। এবার আমরা কল্পিত গড় পদ্ধতিতে দেখব। x বার ইকুয়ালস টু সূত্র a প্লাস fi di বাই fi। এর মানটা আমরা কত ধরেছিলাম? এর মানটা আমরা ধরেছিলাম 40, প্লাস fi di এর মান -66, fi এর মান আমরা জানি 52। fi di যেহেতু ঋণাত্মক এসছে, তাই আমাদের কল্পনা করা যে গড়টা তার থেকে উত্তর কম আসবে, যেহেতু এটা ঋণাত্মক এসছে। আচ্ছা, তাহলে এবার এটা কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, তাহলে এখানে আসলো 40 মাইনাস 33/26। এবার 33কে 26 দিয়ে ভাগ করবে, 26 একে 26, 7 দশমিক দিয়ে 0, 26 3 78 হয়, তা 26 2 দিয়ে যাবে 52, এদিকে হচ্ছে 8, 6 একে 7 18, 0 180 হচ্ছে তোমার 7 এ 182 হয়, তাহলে 6 দিয়ে আসবে, 6 6 36 6, হাতে 3, 6 দুগুণে 12 15, 4 হাতে 1 5 6 2 24, 0 240, তাহলে 8 এ এসেছিল 208, তাহলে 9 এ আসবে। ঠিক আছে, 6 নং 54, 4 হাতে 5, 9 দুগুণে 18, 19 20 21 22 23, 3 ঘর নিয়েছি, 9 আছে, তাহলে এটাকে 7 করে দেবো। ঠিক আছে, তাহলে আসলো 40 মাইনাস 1 পয়েন্ট, আপাতত 269 লেখো, আমরা বিয়োগটাকে আগে করি তারপর। তাহলে 40 মানে 40.000, তার থেকে 1.269, তাহলে 1 হাতে 1 7, 7 আর এদিকে হচ্ছে 10, 3 হাতে 1 3, 7 হাতে 1 2, 8 3, তাহলে আসলো 38.731। এবার যেহেতু শেষ ঘরটা 1, তাহলে এটাকে আমরা লিখব 38.73 প্রায়। দেখো এখানে কিন্তু একই উত্তর আসলো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, যদি মনে হয় তোমরা নতুন কিছু শিখেছো তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।